মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। অপরাজিতার গল্পের মোড়ে মোড়ে অনেক চরিত্র, তারা কেউই পুরোপুরি সাদা বা কালো নয়। রাইমা বলল, তোর কি মনে হয় অপরাজিতা, এই ছেলেগুলো যাদের বয়স এই ধর আমাদেরই মতো, তারা এরকম কেন বলতো? খুব বুঝে শুনেই কি এই কাজগুলো ওরা করে? অপরাজিতা বলল, না রে, আমার তা মনে হয় না। আমি দেখেছি ইন্দ্রর বাড়িতে ও বা ওর বাবা কেউই কোনো কাজ করে না, সব কাজ ওর মায়ের। যখন যে যা চায় তাই যোগান দিতে হয় মুখের সামনে, না হলে প্রচন্ড খারাপ ব্যবহার করত মানুষটার সঙ্গে। আমার চোখের সামনে এই ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে তো এরকম দেখিনি কোনো দিন, তাই আমার খুব অবাক লাগতো। তারপর এখন বড় হয়ে যখন আশপাশটা দেখছি, তখন বুঝতে পারছি সমস্যাটা কারোর একার নয়। একটা সার্কেলের মতো বিষয়টা চলছে দিনের পর দিন। রাইমা বলল, যাক এসব ছাড়, তুই বল তারপর দার্জিলিং গেলি? অপরাজিতা বলল, যাব না মানে? যদিও ইন্দ্রই নিয়ে প্রচুর অশান্তি করেছিল, সম্পর্ক রাখবো না, এটা ওটা সেটা, অনেক কথা, কিন্তু সেই মুহূর্তে আমার কিছুতেই কিছু যায় আসে না। এই শহর থেকে বেরোনোটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জীবনে। সেদিন সোমবার দার্জিলিং মেলে উঠে পড়লাম। মনে হচ্ছিল এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গেছি। ট্রেনটা নড়তেই তার সঙ্গে আমার মনটাও নেচে উঠল। চিপসের প্যাকেট খুলে জানলা দিয়ে তাকিয়েছিলাম বাইরে। ট্রেনে সারা রাত ঘুম হয়নি, চুপ করে শুয়েছিলাম। বার্ডসটা দুলছিল, একটু ভয়ও লাগছিল জানিস। মনে হচ্ছিল যদি নামতে না পারি, যদি নিউ জলপাইগুড়ি পেরিয়ে যায়। ভোরের আলো ফুটতেই ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। সোনালি আলো আর সবুজ গাছের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম স্টেশনে। নেমেই বাড়িতে ফোন করার পর্ব মিটিয়ে নিলাম। স্টেশনের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়েছিল। একটা ছোট্ট গাড়ির দিকে এগিয়ে গিয়ে বললাম, দার্জিলিং ডিস্ট্রিক্ট স্কুলে যাব, কত ভাড়া নেবেন দাদা? আমার পেছনেই একটা ছেলে এসে দাঁড়িয়েছিল। আমি আগে খেয়াল করিনি, গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম। বেশ গম্ভীর গলায় সে প্রশ্ন করল, শেয়ারে যাবেন? আমিও ওখানেই যাচ্ছি। বুঝতেই পারছিস ছেলেদের নিয়ে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় তো। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, না দাদা, আমি আলাদাই যাব। ছেলেটা মুচকি হেসে বলল, আমাকে বুঝি খুব খারাপ মানুষ মনে হয় দেখে? আমিও ওখানে কম্পিটিশনের জন্যই যাচ্ছি। গাড়ির ড্রাইভার বলল, শেয়ারে গেলে 1000 পড়বে। আমার তো তখন অনেক প্ল্যান, টাকারও দরকার, বুঝলি তো। আমি শেয়ারের জন্য রাজি হয়ে গেলাম। রাইমা বলল, ছেলেটা কেমন রে? অপরাজিতা বলল, খুব মিষ্টি মানুষ, ওর নাম স্নেহাশিস, কলকাতাতেই বাড়ি, শোভাবাজারে। কিন্তু আজ অবধি জীবনে আমাদের ওই একবারই দেখা হয়েছিল। কলকাতায় কোনোদিনই দেখা করে উঠতে পারিনি আমরা। গাড়িতে উঠেই স্নেহাশিস একটা বোতল বের করলো, আমার দিকে এগিয়ে দিয়ে বলল, চলে? আমি না বলেছিলাম তখন। অচেনা একজন মানুষের সঙ্গে কি করেই বা নেশা করা যায়? দার্জিলিং এর রাস্তায় গাড়ি আসতেই চোখের সামনে সবকিছু পাল্টে যায়। সেবক পেরোনোর পথে স্নেহাশিস গাড়ি দাঁড় করালো। তিস্তা ওখানে অশান্ত, ঝড়ের মতো বয়ে যাচ্ছে। আমি হাঁ করে তাকিয়েছিলাম নুড়ি পাথরগুলোর দিকে। কি অপূর্ব দেখাচ্ছিল রোদ্দুর পড়ে। স্নেহাশিস জিজ্ঞেস করেছিল, তুমি পাথর ভালোবাসো? সম্বোধনে কখন বদল ঘটল ধরতে পারিনি। পাথরের কথা শুনেই বলেছিলাম, হ্যাঁ, সবচেয়ে পছন্দ হলুদ রঙের পাথর। স্নেহাশিস বলেছিল, বেশ, তোমাকে খুঁজে দেব। গাড়ি স্কুলটায় আমাদের পৌঁছে দিয়েছিল। রেজিস্ট্রেশনের পর্ব সেরে হস্টেলের রুমে ঢুকেছিলাম। কম্পিটিশন ছিল পরের দিন, তাই অনেকটা সময়।
এরকম জায়গায় ঘরে বসে থাকার তো কোনো মানে হয় না। বেরিয়ে পড়লাম একা একাই। পাহাড়ি রাস্তা ধরে হাঁটছিলাম। বেলা বাড়লে কুয়াশাও কমে যায় অনেকটা, ঠান্ডাটাও বাড়ছিল। তখন মনে পড়ল সিগারেটের প্যাকেটটার কথা। পকেটে হাত ঢুকিয়ে একটা সিগারেট বের করলাম। ধরিয়ে 2 টান দিয়েছি, সবে গম্ভীর চেনা গলার আওয়াজ শুনতে পেলাম। তখন যে বললে এসব তোমার চলে না, তাকিয়ে দেখলাম স্নেহাশিস দাঁড়িয়ে আছে। ওর চোখে ঝকঝকে হাসির ঝলক লেগে আছে। আমি বললাম, তখন তুমি তো আর চেনা ছিলে না। তারপর দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলাম। স্নেহাশিস আবার মদের বোতল এগিয়ে দিল আমার দিকে। আমি আর ফেরালাম না। হাঁটতে হাঁটতে ম্যালের দিকে এগোলাম আমরা। একটা ঘোড়ার দিকে আঙুল দেখিয়ে স্নেহাশিস বলল, পক্ষীরাজ তো বলো, তাহলে ন্যাজ নেই কেন? ও বোধহয় ভেবেছিল আমি ধরতে পারবো না। দুজনেরই তখন হালকা নেশা হয়েছিল। আমি বললাম, এই যে রাজকন্যার গলিসুতো খেয়ে ফেলে একটু টলমলো অবস্থা, তার বেলা। স্নেহাশিস হেসে উঠল। তারপর বলল, তাহলে পক্ষীরাজ ক্যান্সেল, ঘরে ফেরা যাক, আগামীকাল দেখা হচ্ছে। তারপর দুজনেই বেরিয়ে পড়লাম দুদিকে। ঘরে ফিরে বেশ ভালো লাগছিল সবটা। হস্টেলটা বেশ বড়, সবাইকে আলাদা আলাদা ঘর দিয়েছে। আমার ঘরের জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছিল। আমার মনে হচ্ছিল ওটাও বোধহয় টাইগার হিল। পাহাড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, ভালো লাগছিল এই পৃথিবীটা। হঠাৎ ফোনে একটা মেসেজ ঢুকলো। কেমন ঠান্ডা বুঝছো? অচেনা নাম্বার দেখে প্রথমে উত্তর দিইনি আমি। পরের মেসেজটা বেশ মজার। এখন আবার নাম্বারটা অচেনা নাকি? বুঝতে পারলাম ওটা স্নেহাশিসের নাম্বার। রিপ্লাই দিলাম। তারপর সেদিন সারা রাত গল্প করেছিলাম আমরা। ও সায়েন্স পড়ছে, ফিজিক্স সবচেয়ে পছন্দের বিষয়। কবিতা আর ফিজিক্স মিলে দারুণ একটা আলোচনা চলছিল। রাইমা এতক্ষণ মন দিয়ে শুনছিল। এবার বলল, আমি কিন্তু বেশ একটা প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। অপরাজিতা বলল, তোর নাকের দোষ বুঝলি, তবে মন্দ বলিসনি। আমারও বেশ ভালো লাগছিল স্নেহাশিসকে। মনে হচ্ছিল ওর সঙ্গে আগে কেন পরিচয় হয়নি। সবসময় কি আমরা ভুল মানুষকেই পাই রে জীবনে? প্রশ্নটা করেই চুপ করে রইল অপরাজিতা। রাইমা বলল, এসব প্রশ্ন আমাকে করিস না, সৌর্য কিন্তু খুব ভালো ছেলে, এসব প্রশ্ন করলে আমার সবকিছু কিরকম ঘেঁটে ঘেঁটে যায়। অপরাজিতা বলল, তুই না সত্যি, একবারও বললাম আমি সৌর্যদা খারাপ মানুষ? আসলে খারাপ ভালো এই ইকুয়েশনগুলো বড্ড গোলমেলে। আমরা কি সুন্দর রং মিলিয়ে জামা কাপড় পরতে পারি বলতো? হলুদের সাথে নীল, গোলাপির সাথে সাদা। কিন্তু এত সহজে নিজের সঙ্গে মানানসই একজন মানুষ খুঁজে পাই না। খুব শক্ত কাজ ওটা। রাইমা বলল, তুই লিখিস না কেন রে? তোর সঙ্গে ঠিক করে কথা না হলে আমি জানতেই পারতাম না তুই এত সুন্দর করে ভাবতে পারিস। সবাই কিন্তু পারে না মিস অপরাজিতা। অপরাজিতা বলল, লেখা বলতে মনে পড়ল, স্নেহাশিস আমাকে কবিতা লিখে পাঠিয়েছিল জানিস। বলেছিল ঢাকুরিয়া আর শোভাবাজারে দুটো অন্য কলকাতার ফ্লেভার আছে, একদিকে ক্যাফে আর অন্যদিকে চায়ের দোকান। কবিতার শেষ লাইনটা আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে ও হয়তো জানতো কলকাতার রাস্তায় আমাদের কোনোদিন দেখা হবে না, তাই লিখেছিল, একই শহরে অনেক রাত একসাথে নেমে আসে, সেই সব রাতের গন্ধ আলাদা, গল্প আলাদা। প্রথম রাতে যখন মেসেজ বক্সে আমাদের আড্ডা জমে উঠছে, তখন ইন্দ্রর ফোন এসেছিল। আমি ধরিনি প্রথমবার, তারপর আবার করলো। তখন আর ইগনোর করতে পারিনি। হঠাৎ খুব মায়া হচ্ছিল ইন্দ্রর জন্য। মনে হচ্ছিল আমি ওর ওপর খুব রুড হচ্ছি। সত্যিই তো, ওর জীবনটা সাদা কালো, কলেজ, রেওয়াজ, বাড়ি, এর মধ্যেই সীমাবদ্ধ। আমার জীবনে একটা আস্ত দার্জিলিং আছে। ও
কাউকে এভাবে কষ্ট দেওয়াটা অন্যায় হবে। কিন্তু ফোন ধরার পর আমার ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। আমি হ্যালো বলতেই ওপার থেকে ইন্দ্রর উত্তেজিত গলা শুনতে পেলাম, আর সেই গলা শুনে আমি বুঝতে পারলাম ইন্দ্র সুস্থ অবস্থায় নেই। হাজারটা দুশ্চিন্তা ভিড় করে এলো মাথায়। আমি ওকে জিজ্ঞেস করলাম কোথায় আছে, বললো কথাকলির সাথে। আমি অবাক হলাম। কথাকলি ওদের ফ্ল্যাটেই থাকে, আমার থেকে 1 বছরের বড় মেয়েটি। কথাকলির সাথে কোনোদিনই ইন্দ্রর ভালো সম্পর্ক ছিল না, অন্তত ইন্দ্র আমাকে তাই বলেছিল। হঠাৎ ফোনের ওপার থেকে আমি কথাকলির গলার আওয়াজ পেলাম। ওরা দুজন ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আমার মনে হচ্ছিল পৃথিবীটা আর নেই, পা কাঁপছিল। বিছানায় এসে শুয়ে পড়লাম আমি। ইন্দ্রকে বললাম আমি ফোন রাখছি। ইন্দ্র বলেছিল এখন ফোন রাখবি না তুই, তোর জানা দরকার তোকে ছাড়াও আমার জীবনে অনেক কিছু আছে। সেদিন আমার কান্নাটাও আটকে গেছিল। মনে হচ্ছিল আমি বোধহয় নিজের কোনো ক্ষতি করতে পারি। নিজের হাতটা শক্ত করে ধরেছিলাম আর এক হাতে। ফোনটা ছুঁড়ে দিয়ে চেষ্টা করেছিলাম ঘুমানোর, কিন্তু পারছিলাম না। কথাকলি আর ইন্দ্রর হাসি শুনতে পাচ্ছিলাম। এর আগেও আমি নিষ্ঠুর মানুষ দেখেছি রে, কিন্তু তারা তো কেউ আমার প্রেমিক ছিল না। অপরাজিতা উত্তেজিত হয়ে গেছে। রাইমা দেখল এই ঘটনা বলতে বলতে অপরাজিতা শক্ত করে নিজের হাত ধরে আছে। গল্পে দার্জিলিং ঢুকে পড়ার পর রাইমা বেশ আনন্দ পেয়েছিল। ওর মনে হচ্ছিল এবার বোধহয় গল্পটা হ্যাপি নোটে শেষ হবে। ইন্দ্র ছেলেটার কথা ও ভাবতে চাইছিল না। এখনো ও তাকিয়ে আছে অপরাজিতার দিকে। অপরাজিতা চুপ করে বসে আছে, দাঁতে দাঁত চেপে। ও আবার রাইমার সামনে কাঁদতে চায় না। রাইমা অপরাজিতাকে বলল ইন্দ্রর কথা বাদ দে, তোর কম্পিটিশন কেমন হলো সেটা বল। অপরাজিতা বলার চেষ্টা করল, পারল না, কেঁদে ফেলল। রাতের নিস্তব্ধতা ভেঙে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল ঘরে। রাইমা অপেক্ষা করছিল অপরাজিতার কথার জন্য, কিন্তু এখন আরো চুপ করে থাকতে পারল না। বলল এতদিন কাঁদিসনি কেন অপরাজিতা? সমুদ্রের মতো কান্না জমে আছে তোর বুকে, নিজেকে হালকা কর। আয় আয় আমার কাছে আয়, আয় এদিকে আয়। অপরাজিতাকে নিজের বুকে টেনে নিল রাইমা। অপরাজিতাও বাধা দিল না। সত্যি ওর মায়ার দরকার ছিল। যতই ম্যাচিওর হোক, বয়সটা তো খুব বেশি নয়। বহুদিন অপরাজিতা ওর জীবনে একজন বন্ধু চেয়েছে, যে কোনো কিছুর বিনিময় নয়, এমনি মাথায় হাত বুলিয়ে দেবে, যার কাছে নিজের সবটুকু বলে ফেলা যায়। অপরাজিতার কান্না থামল। ও রাইমাকে বলল একটু জল এনে দিতে। সকাল থেকে অপরাজিতার চোখে যেটুকু কাজল ছিল ফুরিয়ে গেছে এখন। বড্ড মায়াবী দেখাচ্ছিল ওকে। রাইমার মনে পড়ল ওর ব্যাগে একটা চকলেট আছে, সব সময় সঙ্গে রাখে ও। মন খারাপ বা স্ট্রেস হলেই ওর মিষ্টির দরকার হয়। বিছানা থেকে উঠে গেল রাইমা, ব্যাগ হাতড়ে চকলেটটা খুঁজে আনলো। তারপর একটু ভেঙে অপরাজিতার হাতে দিয়ে বলল এনে খা, তুই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিস বলে ভাবিস না গোটাটাই তোকে দিয়ে দেব। বলে নিজের ভাগেরটা রাইমা মুখে পুরে দিল। অপরাজিতা বলল আমার চাই না তোর চকলেট, তুই খা। রাইমা বলল চুপ কর, আমাকেই তো রাগ দেখাবি। যেখানে রাগ দেখাতে হতো সেখানে সব মুখ বুজে মেনে নিয়েছিস, তাই তো? অপরাজিতা মনে মনে রাইমাকে অনেকটা ধন্যবাদ জানালো। ও জানে মুখে এসব বললে রাইমা অপ্রস্তুত হয়ে পড়বে, তাই মুখে ও শুধু বলল তুই জানিস মানুষ কাকে রাগ দেখাতে পারে? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে নিজেই উত্তর দিল, বলল যাকে ভালোবাসে। ইন্দ্রর প্রতি আমার আর রাগ দুঃখ কিছুই ছিল না রে ওই দিনের পর থেকে।
সবসময় শুধু ভাবতাম কবে ও সরে যাবে আমার জীবন থেকে। ওই দিন রাতের পর যেতে পারেনি আর কম্পিটিশনে লিখতে। ওরকম মানসিক অবস্থায় লেখা আসে না। রাইমা বলল, ইস, এটা একটা দারুণ সুযোগের অপচয়। অপরাজিতা বলল, জানি জানি, স্নেহাশিস খুব অভিমান করেছিল আমার ওপর। ওকে জানিয়েছিলাম যাব না কম্পিটিশনে। অনেকবার রিকোয়েস্ট করেছিল, অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তখন সত্যিই পারতাম না রে। আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল হস্টেলের সামনে, তারপর চলে গেছিল। সেদিনের পর আমাকেও ফিরতে হতো কলকাতায়, অথচ ফেরার ইচ্ছে ছিল না একদম। আমি বিকেল থেকে স্নেহাশিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কোনো উত্তর পাইনি। দার্জিলিং থেকে ফিরলাম যেদিন, খুব মেঘলা, সমস্ত পাহাড় মেঘে ঢেকে গিয়েছিল। মনে হচ্ছিল সব ছেড়ে দিই, ছুঁড়ে ফেলে দিই ফোনটা, কিন্তু হয় না। আসলে বাস্তব যতটা কঠিন ততটাই সুখের, আর আমরা সেই সুখে অভ্যস্ত হয়ে যাই, সেখান থেকে আর বেরোতে পারি না। এই অবধি বলে থামলো অপরাজিতা। রাইমা জিজ্ঞেস করলো, এই ইন্দ্রর সঙ্গে তো সম্পর্কটা কত দূরে গিয়েছিল? অপরাজিতা বলল, ঘুরিয়ে নাক দেখাচ্ছিস কেন, আসল কথাটা বল না। রাইমা বলল, না মানে এরকম মানুষের সঙ্গে তোর কি কোনো রকম শারীরিক সম্পর্ক? রাইমার কথা শেষ করতে দিল না অপরাজিতা। বলল, আমার সঙ্গে ছোটবেলা থেকে যা যা ঘটেছে, তারপর আমার পক্ষে খুব একটা ফিজিক্যালি ইনভলভ হওয়া সম্ভব ছিল না। তবে আমরা চুমু খেয়েছিলাম বেশ কয়েকবার। আমার খুব অস্বস্তি হতো, তো একবার সেটা বলেও ছিলাম ইন্দ্রকে, কিন্তু ও তাতে খুশি হতো না। বারবার বলতো ওর বন্ধুরা কিরকম বিভিন্ন শারীরিক সম্পর্কে আছে, কিভাবে ওরা মেক আউট করে, কিন্তু ওর মুখে এই গল্পগুলো শুনলে আমার কিরকম একটা সমস্যা হতো। কিছুতেই বোঝাতে পারতাম না কি চাই আমি। অনেকবার বলেছিলাম জানিস, চুপ করে শুয়ে থাকতে চাই ওর বুকে, আর ওর গান শুনতে চাই, কিন্তু ও বারবার আমার গায়ে হাত দিত। সবসময় কিন্তু আমার এই অস্বস্তিটা হতো না জানিস। আমি বুঝতে পারতাম কখন ঠিক এই অস্বস্তিটা শুরু হতো। বহুবার আমরা চেষ্টা করেছি ঘনিষ্ঠ হওয়ার, ওর কাছাকাছি আসলেই আমার মনে পড়তো ছোটবেলার ঘটনাগুলো। দার্জিলিং থেকে ফেরার পর আমি আর দেখা করতে চাইনি ওর সাথে। ফিরেছি সবে 2 দিন হয়েছে, সন্ধেবেলা ইন্দ্রর ফোন এলো। আমি ধরলাম। ইন্দ্র বলল, সরি, আমাকে প্লিজ ক্ষমা কর, একবার দেখা কর আমার সঙ্গে, সব বলবো তোকে। ওর দেয়া কিছু গিফট তখনও আমার কাছে ছিল। আমি এই সম্পর্কটার অস্তিত্বটাই ভুলতে চেয়েছিলাম। ওই সব কিছু ওকে ফেরত দেব ভেবেছিলাম। গেলাম ওর বাড়ি, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, সেখানেই বসেছিলাম আমরা। সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদে সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিন। ইন্দ্র একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছিল। আমাকে বলেছিল, দেখ তোর প্রিয় রঙের পাঞ্জাবি পরেছি। ইন্দ্রর এই কথার কোনো উত্তর দিইনি আমি, কিন্তু বুঝতে পারছিলাম হলুদ রংটা এর আগে কোনোদিন আমার এত খারাপ লাগেনি। ইন্দ্রকে বললাম আমি ওর দেওয়া গিফটগুলো ফেরত দিতে এসেছি। ও হাসলো, তারপর এগিয়ে এলো আমার দিকে, আমার কাঁধে হাত রাখলো, বলল, অর্পণ আমাকে বলছিল তুই একটা ছেলের সঙ্গে ঘুরছিস পাহাড়ে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আর সেদিন নেশা করে ছাদে এসেছিলাম, কথাগুলিও এখানেই ছিল। আমি ওকে বললাম আমি এসব কিচ্ছু শুনতে চাই না। কথাগুলি সেদিন ছাদে ছিল যখন, অন্য যে কোনো দিনই থাকবে। আমি এই সম্পর্কটা শেষ করতে চাই এবার। আমার পক্ষে সম্ভব নয় এভাবে কন্টিনিউ করা। ইন্দ্র আমার কোনো কথা শুনল না, দেওয়ালে ঠেসে দিল আমাকে। তারপর বলল, আজকে তোকে এমন করে আদর করব না যে তুই আর আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবি না।
প্লিজ একটা সুযোগ দে আমাকে। ছাদের ওপরটা ততক্ষণে অন্ধকার হয়ে গেছিল। আমি সরে যেতে চাইলাম, পারলাম না। ইন্দ্র আবার বলল, প্লিজ অপরাজিতা, আমাকে একটা সুযোগ দে। আমি ওকে বললাম, আমার পক্ষে কোনোভাবেই ওর সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। মানসিকভাবেই অনেকটা দূরে আমি। শারীরিক কোনো সম্পর্কের কথা আমি ভাবতেও চাইছি না। হঠাৎ ইন্দ্র পকেট থেকে একটা ব্লেড বের করলো, তারপর বলল, শোন, তুই যদি আমার সাথে না থাকিস আমাকে আমাকে শেষ করে দিয়ে যা। আমি চোখের সামনে অন্ধকার দেখছিলাম, ওকে বলছিলাম, আমাকে ছেড়ে দাও, আমি আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও। ও ছাড়লো না, এক কথা বলে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ আমার কিরকম একটা হলো জানিস, মনে হলো আমি বোধহয় সত্যি ওকে খুন করে ফেলছি। আমি আমি ধাক্কা মারলাম ওকে, কিন্তু সরাতে পারলাম না। জোর করে আমাকে চুমু খেলো ইন্দ্র। আমি আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমাকে ছাদের মেঝেতে বসিয়ে ও জামা খুলে ফেললো। ওর ওর গায়ের গন্ধটা এখনো আমার স্মৃতিতে স্পষ্ট। ওরকম একটা গন্ধে আমার সমস্যা হয়, এখনো হয়। আমার আমার এক্স্যাক্টলি মনে নেই তারপর কি কি করেছিল ইন্দ্র। শেষে আমি দেখেছিলাম কথাকলি দাঁড়িয়ে আছে। ইন্দ্র ওর পাশে উঠে দাঁড়ালো, তারপর বলল, যা, তোকে ছেড়ে দিলাম, এবার যেখানে ইচ্ছে যা। আমার আর মাথা কাজ করছিল না। আমি বসে রইলাম ওখানে ওভাবেই। তারপর ইন্দ্র আমার হাত ধরে টেনে তুলল, বলল, বেরিয়ে যা এখান থেকে। খুব জোরে ধাক্কা মেরেছিল, পড়ে গেছিলাম আমি। উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করেছিলাম। জানি না সেদিন কি শক্তি ছিল আমার শরীরে। একা একা বাড়ি ফিরেছিলাম। রাস্তায় ধাক্কা খেয়েছিলাম সাইকেলে। মনে হচ্ছিল আমি আর বেঁচে নেই, ছায়ার মতো হেঁটে যাচ্ছি। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সেদিন। জীবনের শেষ দিন পর্যন্ত ওই ঘটনাটা আমার স্মৃতিতে স্পষ্ট হয়ে থাকবে। রাইমার চোখ দিয়ে জল পড়ছিল। ও জল মুছে বলল, কি ঘটনা? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।